প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন। ওম শান্তি। ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি চৈতালি অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এই পর্বে, সেটি হলো যে অনেকদিন ধরেই আমরা একটি সংস্থা সম্পর্কে জেনে এসেছি যার নাম প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এই সংস্থা সম্পর্কে এতদিন আমরা বাইরের থেকেই জেনেছি অনেক কিছু, কিন্তু আজকে আমরা আমাদের সাথে এমন একজন বিশেষ অতিথিকে পেয়ে গেছি যিনি এই সংস্থার সাথে গত 28 বছর ধরে যুক্ত রয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন তিনি এই সংস্থার সাথে অতি ওতপ্রোতভাবে অর্থাৎ খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। তার থেকেই আজ আমরা এই সংস্থা সম্পর্কে অনেক বিস্তারিত জেনে নেব এবং জেনে নেব অনেক অজানা তথ্য, যেটা আমাদের দৈনন্দিন জীবনে বহু সমস্যার সমাধান করতে সহায়ক হবে। তো আসুন আমরা সবার প্রথম আমাদের বিশেষ অতিথির সাথে পরিচয় করে নিই। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ব্রহ্মাকুমারী সিস্টার শেফালি। ওম শান্তি দিদি। শান্তি দিদি, আজকে আপনার সাথে আপনার সংস্থা সম্পর্কে কিছু বিস্তারিত জানতে চাইব। যেমন প্রথমেই জিজ্ঞেস করি, যেমন সংস্থার নাম হচ্ছে আপনাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, তাই তো? তো এখানে মূলত কি ধরনের শিক্ষা প্রদান করা হয়? মানে গত বহু বছর ধরে আমরা সংস্থা সম্পর্কে জেনেছি, যেমন অনেক ক্ষেত্রে এটাও শুনেছি যে এখানে আসলে এমন কিছু আপনারা শিক্ষা দান করেন যেটার মাধ্যমে টেনশন ফ্রি হওয়া যায়। অনেক সমস্যা যেগুলো দীর্ঘদিন ধরে আমাদের মনের মধ্যে চলছে, অনেক প্রশ্ন উঠছে, সেগুলো সম্পর্কে আমি একটা যুক্তিযুক্ত উত্তর পাই। তো সেটা মানে মূলত আপনাদের সংস্থার উদ্দেশ্যটা কি, মানে কিভাবে আপনারা সংস্থার পরিচয়টা যদি একটু সংক্ষিপ্তভাবে বলেন। চৈতালি আজ আপনাদের সামনে আমার পরিচয় করিয়ে দিল এবং ও জানতে চাইলো যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কিছু বলার জন্য। তা আমি সবার আগে আপনাদের বলি যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয় এই নামটা এত লম্বা চড়া কেন? প্রজাপিতা ব্রহ্মা এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার ফাদার, আর কুমারী শব্দ মাঝে রাখা হয়েছে। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষা বিশেষত মাতৃশক্তি বা কুমারীদের দ্বারাই পরিচালিত। আর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যিনি শিক্ষক, যিনি প্রিন্সিপাল, তিনি হচ্ছেন আমাদের সর্বোচ্চ পিতা পরমাত্মা ঈশ্বর। সেজন্য তার নামকরণ অনুসারে ঈশ্বরীয়, এবং এটা বিশ্ববিদ্যালয় বলা হয় যেখানে আমরা সব থেকে উঁচু শিক্ষা লাভ করতে পারি, অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এই প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে আজ থেকে ৭৬ বছর আগে ১৯৩৭ সালে হায়দ্রাবাদ সিন্ধে একটা ছোট্ট সৎসঙ্গের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানের শুরুয়াত হয়। তারপরে এইটা ধীরে ধীরে হায়দ্রাবাদ থেকে করাচিতে আসে এবং ১৯৫১ সালে ভারতবর্ষের আবু পাহাড় মাউন্ট আবুতে এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় প্রধান শাখা কেন্দ্র বা আন্তর্জাতিক মুখ্যালয় স্থাপিত হয়েছে। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সারা বিশ্ব জুড়ে প্রায় ১৩৫টি দেশে ৮,৫০০ সেবা কেন্দ্র বিভিন্ন শহরে নগরে বিভিন্নভাবে সেবা দিয়ে চলে এসছে। প্রথমে তো সংস্থার নাম জানলাম, এবার একটা জিনিস আপনি খুব পরিষ্কার করে বললেন যে ব্রহ্মা কুমারী কথাটা কেন বলা হচ্ছে, কারণ এই সংস্থাটা মূলত নারী শক্তির দ্বারা চালিত হচ্ছে, তাই তো? মানে এখানে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আছেন। আচ্ছা, একটা জিনিস জেনে নিই যে আপনাদের সংস্থার মুখ্যালয় কোথায়? এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্যালয় হচ্ছে ভারতবর্ষের আবু পাহাড় মাউন্ট আবুতে। আচ্ছা, রাজস্থানে? রাজস্থানে। আচ্ছা আচ্ছা, তো ওইখানকার যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আছেন, এই ইউনিভার্সিটি একটা বলছেন, তো প্রত্যেক ইউনিভার্সিটির একজন করে হেড থাকেন, যেমন প্রিন্সিপাল থাকেন। তো এখানেও যারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আছেন বা আদার্স যারা আছেন, তারা কি পুরোটাই কি নারী শক্তি দ্বারাই চালিত, নাকি এখানে মানে কুমারদেরও কোনো জায়গা আছে?
মানে- না, এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যপ্রণালী, এই কার্যপ্রণালী মাতৃশক্তির দ্বারা পরিচালিত অবশ্যই, কিন্তু এখানে সবাই আছেন। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কুমার কুমারী, ভাই, মাতা, কন্যা, শিশু সবাই এখানে যোগদান করতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে এটা সবার জন্যই, মানে এটা প্রত্যেকের সর্বসাধারণের জন্যই। জন্যই। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এখানে আপনাদের যেমন জিজ্ঞেস করছেন যে উদ্দেশ্যটা কি, মানে কিভাবে আপনারা শিক্ষাদান করছেন মানুষকে, যে শুনে আসছি যে এখানে একটা কিছুটা কোর্স করানো হয়, হয়তো আপনাদের কোনো 7 দিনের কোনো কোর্সের ব্যাপার আছে, যেটা করলে নাকি অনেক রকম প্রশ্নের উত্তর জানা যায়, অনেকটা টেনশন ফ্রি হওয়া যায়, কিভাবে ওভারকাম করব সেটার সমাধান পাওয়া যায়। তো সেটা কি, মানে এখানে মূলত কিভাবে শিক্ষাদান করা হয়? সংস্থার নামের সাথে কিন্তু যুক্ত আছে যেটা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। ওটা একদিক থেকে যদি আমরা এটাকে বলি, যেটা একটা বিদ্যালয়, একটা স্কুলের মতো। যেরকম আমরা স্কুলে পড়াশোনা করি, একটা বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষাদান করা হয় সেই শিক্ষা কিন্তু আমরা সবাই নিতে পারি। অর্থাৎ একটা শিশু থেকে, একটা যুবক থেকে, একটা পরিবারের, গৃহস্থ পরিবারের মানুষজন থেকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত প্রত্যেকেই কিন্তু এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ঈশ্বরীয় বিদ্যার্থী হতে পারেন। এই ঈশ্বরীয় বিদ্যার্থী হবার জন্য সবাই কিন্তু এতে অংশ নিতে পারেন। অর্থাৎ প্রত্যেকেই এই শিক্ষা লাভ করতে পারেন। আমাদের বাস্তবিক জীবনে যারা আমরা কর্ম করি, যারা আমরা এই আমাদের বাস্তবিক জীবনে, আমরা দৈনন্দিন জীবনে আমরা এগিয়ে চলেছি, আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা উচিত যে কিভাবে আমাদের কি করা উচিত, কেমন করে করা উচিত, কোনটা করলে আমি ভালো থাকব। এই সব কিছুই কিন্তু ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়। সেজন্য এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যই হচ্ছে যে এই সৃষ্টিতে প্রত্যেকটি মানুষ, নর বা নারী, তার প্রত্যেকের জীবনে সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে এই ঈশ্বরীয় জীবনের মূল লক্ষ্য। অর্থাৎ মানুষ তার জীবনের সব থেকে ভালো গুণগুলো কি করে নিজের জীবনে ধারণ করবে, সেটাই কিন্তু এখানে শেখানো হয়। এবং উদ্দেশ্যই হচ্ছে যে আমরা সব পরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন করার এই শিক্ষা লাভ আমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পেয়ে থাকি। অর্থাৎ প্রত্যেকের জীবনে প্রথম দরকার তার নিজের পরিবর্তন করা, এবং নিজের পরিবর্তন হলেই কিন্তু আমি অন্যের পরিবর্তন করতে পারবো। সেই জন্য বলা হয় যে সব পরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য। আচ্ছা, আর এখানে শিক্ষাদানটা কিভাবে করা হচ্ছে, মানে আমি যেটা জিজ্ঞেস করছিলাম কোর্সের ব্যাপার কিছু একটা আছে, মানে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমেই একটা 7 দিনের ক্লাস করানো হয়। আচ্ছা, অর্থাৎ জীবন সম্বন্ধে আমাদের নানান অভিজ্ঞতা আছে, কিন্তু এই রাজ্য কি, এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের রাজ্য শিখে আপনি কি পাবেন, কেনই বা আপনি করবেন, কিভাবে বা আপনি করবেন, করলে কি লাভ হয়, না করলেই বা কি ক্ষতি। অর্থাৎ এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যে সাপ্তাহিক কোর্স, তার সুবিধা কি, এবং করলে আপনার জীবনে আপনি কিভাবে আপনার কর্মকে অনেক সুন্দর করতে পারবেন, আপনার জীবনকে অনেক সহজ সরল করতে পারবেন, অনেক সুন্দর জীবন যাপন করতে পারবেন। তার জন্য প্রথমেই আমাদের জীবনে নানান প্রশ্ন, সেই প্রশ্ন থেকে আমাদের অনেক জিজ্ঞাসা আসে। সেই প্রশ্নগুলোকে একটা সুন্দর বিধিবদ্ধভাবে সাপ্তাহিক কোর্সের মধ্যে তুলে ধরা হয়েছে। আপনি যখন প্রত্যেকটি দিন আপনি এই ক্লাসটা করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে প্রতিদিন ক্লাসের মধ্য থেকে আপনি আপনার জীবনের নানান অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন। আর যখন আপনি প্রথম দিন ক্লাস করবেন, তখন আপনার অনেক জিজ্ঞাসা আপনি পেয়ে যাবেন। তখন আপনার আরো ভালো লাগবে, দ্বিতীয় ক্লাসে কি আছে সেটা দেখি। যখন দ্বিতীয় ক্লাস করবেন, তখন তৃতীয় ক্লাস, এইভাবে যখন 7 দিনের ক্লাস আপনি করবেন, তখন আপনার জীবনে এই রাজযোগ সম্বন্ধে বা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাধারা, সেই শিক্ষাধারা সম্বন্ধে যখন আপনি জানতে পারবেন, তখন আপনার মধ্যে একটা বেসিক আইডিয়া এসে যাবে যে বাস্তবিক রাজযোগ এই জিনিস, এবং এটা করলে আমি আমার জীবনকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। অর্থাৎ রাজযোগ সম্বন্ধে একটা সুন্দর রূপরেখা আপনি এই সাপ্তাহিক কোর্সের মধ্যে পাবেন। আচ্ছা আচ্ছা, মানে একটা বেসিক আইডিয়া, মানে এটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স বলা হয়, মানে যেটা আমার মনে হলো সেটা প্রথম তো foundation এটা course। দরকার আমাদের। হ্যাঁ। একটা জিনিসকে যদি আমি ভালোভাবে না জানি, আর প্রথমেই গিয়ে যদি তাকে আমি বলি তো আপনি রাজযোগ শিখুন, আপনি এইভাবে করুন, আপনি এইভাবে করুন, তা মনের মধ্যে তো অনেক প্রশ্ন আসবে না? তো যত সময় প্রশ্ন আসবে, তত সময় কিন্তু আমাদের মনের মধ্যে একাগ্রতা আসবে না। আর যখন আপনি জিনিসটাকে জেনে যাবেন, তখন কিন্তু আপনার এই জিনিসটা করা অনেক সহজ হয়ে যাবে।
তো এই কোর্সটা করলে মোটামুটি আমি আইডিয়া পেয়ে গেলাম আমি কিভাবে এই পথে এগোবো, কিভাবে রাজযোগ করতে পারি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখানে এই কোর্সটা করার জন্য কোনো ফিসের কোনো ব্যবস্থা আছে কি, মানে আমাকে এই পরিমাণ একটা অ্যামাউন্ট আমাকে দিতে হবে, পে করতে হবে এর জন্য? ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষাধারার জন্য এই শিক্ষা প্রণালীটাই এরকম যে সম্পূর্ণ শিক্ষাই কিন্তু নিঃশুল্কভাবে দেয়া হয়। অর্থাৎ এই রাজযোগ শেখার জন্য কোনো অর্থ বা কোনো রকম ফিজ কিছুই দিতে হয় না, সম্পূর্ণ নিঃশুল্কভাবে আপনি এই রাজযোগ শিক্ষা লাভ করতে পারেন এবং প্রত্যেকেই করতে পারেন। আরেকটা জিনিস যেটা জানবো যে এখানে সব ধরনের মানুষ, যেটা আপনি আগেই বললেন, যেতে পারে। আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় সমস্যা, এখন বাচ্চা থেকে শুরু করে বড় প্রত্যেকের জীবনে টেনশন নামক জিনিসটা আছে। তো এর জন্য মানে একজন সাংসারিক ব্যক্তির ক্ষেত্রে একরকম চিন্তা, তার পরিবারকে সামলানো, একজন প্রফেশনাল মানুষের ক্ষেত্রে অফিসের প্রেশার থাকে, একজন গৃহবধূর ক্ষেত্রে পরিবারের সব সদস্যদেরকে মানিয়ে নিয়ে চলা, সব দিক হ্যান্ডেল করা। তো এক একজনের এক এক রকম টেনশন। এমনকি একটা বাচ্চার ক্ষেত্রেও সেও আজকে টেনশন ফ্রি নয়। একটু বাচ্চা একটু বড় হতেই তাকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো, দুদিন স্কুলে গেল, সে যাওয়ার পরে 2 মাস কি 6 মাস পরে এসে মাকে বলছে, মা আমার ভীষণ টেনশন হচ্ছে, কাল বাদে পরশু পরীক্ষা, তাই না? তো বাচ্চা থেকে শুরু করে একজন বয়স্ক ব্যক্তি পর্যন্ত আজকের সমাজে কেউ টেনশন ফ্রি নন। তো সুতরাং যেহেতু টেনশন ফ্রি হওয়াটা সবার ক্ষেত্রেই এখন প্রয়োজন, তাই না? তো এখানে সেই জন্য কি বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়স পর্যন্ত কি এখানে সবাই কি শিক্ষা মানে এই শিক্ষাটা লাভ করতে পারেন? সবাই তো শিক্ষা নিতে পারেন, কিন্তু আমরা তো এরকম বিধিবদ্ধভাবে ঠিক করে দিতে পারি না যে একদম আপনি এখান থেকেই শুরু করুন। আপনি যেখানে আছেন, এখন যদি আমি আপনাকে বলি যে আপনি মেডিটেশন শিখুন, তো হয়তো আপনার বয়স খুব বাচ্চা নয়, বা হয়তো আপনার বয়স অনেক পেরিয়ে গেছে। সেজন্য আমি বলবো না যে একদম ছোটবেলা থেকেই সবাই শিখুন, কিন্তু এটা বলবো বর্তমান পরিস্থিতি দেখে যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা জিনিস কিন্তু দরকার, সেটা হচ্ছে আমাদের অস্থিরতা অনেক কম করা দরকার। প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবেন এত অস্থিরতা বেড়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি সবাই ফল চাইছি, এক্ষুনি এক্ষুনি করব এবং এক্ষুনি এক্ষুনি ফল চাইছি। সেই জন্য একটা কথা বলি যে টেনশন এই শব্দটাকে একটা ফ্যাশন হয়ে গেছে। অর্থাৎ দেখবেন এটা মানসিকতার উপরে নির্ভর করে, যে কেউ যদি তার মানসিকতা যদি অনেক শান্ত হয়, সে কিন্তু অনেক বড় কাজকেও করে নিতে পারে, তার টেনশন থাকে না। আবার কারোর মানসিকতাই এরকম থাকে যে শোনার আগেই তার টেনশন হয়ে যায়, কি আমাকে শোনাবে, কি আমাকে বলবে, আমি পারবো কিনা, অর্থাৎ আমার ক্যাপাসিটি কতখানি, সেটা না ভেবেই কিন্তু লোকে টেনশন করে। কিন্তু যখন আপনি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসবেন, আর যখন আপনি এই রাজযোগ শিখবেন, এবং এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আরেকটা জিনিস আপনি পাবেন, সেটা হচ্ছে একটা সদর্থক দৃষ্টিকোণ। এখানে এত পজিটিভ ওয়েতে সবকিছু হয়। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যখন আসবেন, তখন আপনি একটা গ্রুপ সাপোর্ট পাবেন। সেই গ্রুপ সাপোর্টের মধ্যে থাকতে থাকতেই আপনি দেখবেন যে কখন যেন আপনার সেই অস্থিরতা কম হয়ে গেছে, আপনার টেনশন কম হয়ে গেছে, আপনার মনের মধ্যে একটা শক্তি এসছে যে না, আমি এটা করতে পারবো। পারবো না এরকম বলে কিছু নেই, কিন্তু তাকে সেইভাবে যদি একটু সহযোগ দেয়া হয়, তাকে যদি সেইভাবে তৈরি করে দেয়া হয়, তাহলে পারবো না এরকম কিছু না, বা টেনশনটাই সবসময় থেকে যাবে তা না। সেই জন্য প্রতিদিন যদি আমরা রাজযোগটা শিখি এবং প্রতিদিন যদি সেটা অভ্যাস করি, এটা অভ্যাসের ব্যাপার, এটা অনুশীলনের ব্যাপার, এটা আন্তরিকভাবে গ্রহণ করার ব্যাপার। আমরা যদি ভেতর থেকে এটাকে মেনে নিতে পারি যে রাজযোগটা আমার জীবনে খুবই দরকার। যেরকম আমাদের জীবনে প্রাত্যহিক দৈনন্দিন যা কিছু আমরা করি, সেটাকে আমরা আবশ্যক ভেবে নিয়েছি। আমার বাড়ির কাজ, আমার নিজের কাজ, আমি সেগুলো আবশ্যিক ভেবে নিয়েছি। ঠিক সেরকম যদি আমি আমার জীবনের সাথে রাজযোগটাকে আমি আবশ্যিক করে নিই, তাহলে কিন্তু আমাদের জীবন সহজ হয়ে যাবে, এবং তখন মনে হবে না যে আমি আলাদা করে কিছু করছি। রাজযোগটা আমাদের জীবন থেকে আলাদা নয়, এটা আমার জীবনের সাথে যুক্ত এবং আমাদের সকলের জন্য প্রয়োজন। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। তো একটা জিনিস জানবো যে এখনকার জীবনে মানে এত ব্যস্ততা সম্পন্ন হয়ে গেছে মানুষের জীবন, মানে সব দিক সামলে উঠে তারপরে নিজের জন্য সময় দেওয়া, সেটা হয়তো খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। যে তো সেই রকম ক্ষেত্রে সেরকম জায়গায় দাঁড়িয়ে তো কতটা সময়, মানে রোজ যদি আমি রাজযোগ অভ্যেস করতে চাই, তার জন্য কতটা সময় আমাকে রোজ দিতে হবে তার পিছনে?
কারণ সংসার সামলে বাইরের জগৎ কর্মজগৎ সামলে তারপরেও মানে এখানে যদি 2-3 ঘন্টার ব্যাপার হয় তাহলে তো খুব হেভি ব্যাপারটা হয়ে যাবে, মানে নেওয়া সম্ভব হয়তো সবার পক্ষে হবে না। তো মিনিমাম কতটা সময় একটা এমন একটা প্রপার টাইম যেটা সবাই দিতে পারেন, তো সেটা কতটা সময়ের মধ্যে রোজ মানে সেই প্রপার টাইমটার মধ্যে আমি রাজযোগও করবো, সব দিক ব্যালেন্সও থাকবে, মানে টাইমটা আমি ব্যালেন্স করে চলতে পারবো, সেজন্য মিনিমাম কতটা সময় রোজ প্রয়োজন রাজযোগের পিছনে? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে আমরা সবাই বলি এখন আমরা সবাই খুব ব্যস্ত, সবাই খুব ব্যস্ত, কিন্তু একটা কথা বলি যে আপনি আপনার নিজের জন্যই তো করবেন। আপনি তো এরকম ভাবে প্রশ্নটা করছেন যেন মনে হচ্ছে রাজ্য একটা আলাদা কিছু আপনার মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য আপনার ব্যস্ততর জীবন থেকে আপনাকে একটা সময় বের করতে হবে, কিন্তু তা তো নয়। আপনি আপনার জন্যই এবং আপনার পরিবারের জন্যই এবং আপনার অন্যান্যদের জন্যই, সকলের জন্যই কিন্তু আপনি নিজেকে তৈরি করছেন। অর্থাৎ আপনি নিজেকে তৈরি করার জন্যই কিন্তু রাজযোগ শিখবেন। স্বাভাবিকভাবে প্রথম যখন আমরা কাউকে ক্লাস করাই বা যারা সেন্টারে কন্ট্যাক্টে আসেন তাদেরকে আমরা বলি যে আপনি 7 দিন আধা ঘন্টা করে আপনি সময় দিন, 20 মিনিট সময় দিন, 15 মিনিট সময় দিন। যদি আপনি পারেন আধা ঘন্টা দেবেন, যদি আপনি পারেন 40 মিনিট দেবেন, যদি আপনি পারেন 1 ঘন্টা দেবেন। যখন আপনি রাজযোগ শিখে যাবেন আর যখন এটা আপনি অভ্যাস করবেন তখন কিন্তু আপনার মনে হবে না যে আমি এটা বসে বসে রাজযোগ করলাম। কেন রাজযোগ এরকম সুন্দর একটা বিধি যেটা আপনি বসে বসেও করতে পারেন, কাজের মধ্যেও করতে পারেন, আপনি চলতে ফিরতেও করতে পারেন। কিন্তু প্রথম তো দরকার জিনিসটাকে ভালো করে জানা, ভালো করে বোঝা এবং ভালো করে সেটাকে অভ্যাস করা। এবং যখন আপনার এটা অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু এই প্রশ্ন যে আজকের আপনার মনে জাগছে, যেরকম আপনাদের যারা আজকে এই অনুষ্ঠান শুনছেন তাদেরও মনে হতে পারে, কেন এই প্রশ্ন আমাদের কাছে প্রায়ই আসে কি সময় নেই, আমি খুব ব্যস্ত। কিন্তু বাস্তবিক যদি দেখা যায় আমরা এত ব্যস্ত নয় কিন্তু যে আমরা রাজযোগ অভ্যাস করতে পারবো না। আপনি যেটা টেনশনের জন্য সময় দিচ্ছেন 10 মিনিট, আপনি ওটা টেনশনের জন্য না করে আপনি মেডিটেশনের জন্য দিন। আপনি যেটা ঘুম থেকে উঠছেন 6টার সময়, সেটা আপনি 6টার 10 মিনিট আগে উঠুন। আপনি যে কাজটাতে 1 ঘন্টা লাগাচ্ছেন, অনেক মায়েরা দেখবেন কিচেনের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা রান্নার কাজে ব্যস্ত, কাপড় ধোয়ার কাজে ব্যস্ত, আয়রন করার কাজে ব্যস্ত, ফোন করার কাজে ব্যস্ত। এগুলো তো আমরা করি। ঠিক সেরকম করে যখন আমি বুঝতে পারবো যে এই জিনিসে কতখানি লাভ, তখন লাভদায়ক জিনিসের প্রতি কতটা সময় দেব আপনি বলুন, তখন আমার মন থেকে কিরকম ভাবনা আসবে যে আমি যেটাতে যে জিনিসটা করলে আমি এত ভালো থাকবো, যে জিনিসটা করলে আমার ভাবনা এত বেশি ভালো হবে, যে জিনিসটা করলে আপনার মনোবৃত্তি চেঞ্জ হবে, আপনার রাগ কমে যাবে, আপনার টেনশন কমে যাবে, আপনার ভালো লাগাটা আসবে, তার জন্য আপনি কতটা সময় বের করতে পারবেন সেটা তো ব্যক্তি বিশেষে আলাদা আলাদা নির্ভর করে। সেজন্য পার্টিকুলার রাজযোগ অভ্যাসের জন্য আপনাকে প্রতিদিন এতটা সময় বের করতে হবে, এর কোনো নির্দিষ্ট সময় নেই। আচ্ছা, তো খুব ভালো একটা উত্তর পেলাম। তো এবারে হচ্ছে আপনাদের সংস্থায় নিশ্চয়ই মানে কিভাবে শিক্ষাটা প্রচার করছেন আপনারা, মানে এর কোনো কি বর্গ আলাদা আলাদা করা আছে যে এই এই বর্গের মাধ্যমে এই বিষয়গুলো আমরা, মানে দেখুন সময় চলতে গেলে সব রকম মানুষ নিয়ে চলতে হয়, কেউ হাউসওয়াইফ, কেউ আবার টিচার, মানে পার্সোনাল প্রফেশনাল। এখনকার দিনটা দেখতে গেলে তো প্রত্যেক মানুষের জীবনে দুটো লাইফ থাকি, পার্সোনাল প্রফেশনাল। তো এখন ওয়ার্কিং উইমেনও অনেক দেখা যাচ্ছে, তো তারা কি করছেন, একদিকে সংসারও সামলাচ্ছেন, আরেকদিকে তার কর্মজগতও সামলাচ্ছেন। তো সেরকম ক্ষেত্রে এই যারা ডুয়েল পার্সোনালিটি তে চলছেন, যারা মেনটেন করছেন যারা, তো তাদের ক্ষেত্রে কিভাবে আপনারা এই সেবাটাকে তাদের ক্ষেত্রে কিভাবে আপনি সেই শিক্ষাটাকে দিতে পারেন? মানে খুব ভালো প্রশ্ন করেছে চৈতালি। একটা কথা যে আমরা যখন এই রাজযোগটা শিখে নিই এবং রাজযোগটাকে যখন আমরা আমাদের কর্মজীবনে আমরা এটাকে প্রয়োগ করি, তখন আমরা দেখতে পাই কি আমরা পরিবারের মধ্যে হয়তো একই পরিবারে কেউ হয়তো ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, কেউ স্বামী স্ত্রী আছেন, কেউ শাশুড়ি আছেন, আদার্স লোকও আছেন। কিন্তু দেখতে হবে আমাদের যে আমরা আমাদের কর্মজীবনে যদি আমরা এটাকে অনুভব করতে চাই, রাজযোগকে যদি ভালো করে নিজের জীবনে আমরা
প্রয়োগ করতে চাই তাহলে আমাদের প্রত্যেকের সমাজের সকলের কিন্তু সহযোগ দরকার। একটা পরিবারকে যদি সুন্দর করতে হয়, সেই সুন্দর করার দায়িত্বটা কিন্তু একক কোনো ব্যক্তির মধ্যে পড়ে না। একটা পরিবারকে বা একটা সমাজকে বা একটা জায়গাকে যদি সুন্দর করতে হয় তাহলে সেখানকার সকলেরই সহযোগিতা দরকার। ঠিক সেরকম আমরা এই রাজযোগ অভ্যাসের মধ্য দিয়ে যে আমরা বলছি আমাদের জীবনকে অনেক সুন্দর করা যায়, এই সুন্দর করার জন্য প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আমাদের বিভিন্ন বর্গের মধ্য দিয়ে সেবার একটা খুব সুন্দর সিস্টেম রয়েছে, যেখানে প্রায় 19টি বর্গের মধ্য দিয়ে আমাদের এই রাজযোগ সেবা বিভিন্ন রকমভাবে প্রয়োগ করা হয়। দেখবেন সমাজের কেউ ইউথ আছেন, কেউ ডক্টর আছেন, কেউ টিচার আছেন, কেউ ইঞ্জিনিয়ার আছেন, কেউ মহিলা আছেন, কেউ ধার্মিক প্রভাবের আছেন। বিভিন্ন রকম বর্গের মানুষদের নিয়ে সোসাইটিতে আমাদের থাকতে হয়। এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা যখন সেবার মধ্য দিয়ে এগিয়ে যাই, তখন কিন্তু আমরা চেষ্টা করি যে এই রাজযোগ মেডিটেশন কিভাবে আমরা প্রত্যেকটি ব্যক্তির মধ্যে আমরা এটাকে ছড়িয়ে দিতে পারি, কিভাবে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কর্মের মধ্য থেকে এই ঈশ্বরীয় জ্ঞান এবং সহজ রাজযোগ শিখে তার নিজের জীবনকে অনেক সুন্দর করতে পারেন। সেই জন্য এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন বর্গ আছে, সেই বর্গের সেবা বিভিন্ন, যেরকম মিডিয়া প্রভাগ রয়েছে, যারা মিডিয়ার মধ্য দিয়ে ঈশ্বরীয় জ্ঞান বা সহজ রাজ্যকে বিভিন্নভাবে তারা প্রচার প্রসার করছেন। যারা ডক্টর আছেন তারা কিভাবে এই রাজযোগ শিখে মেডিকেলি কিভাবে এবং ফিজিক্যালি কিভাবে ঠিক থাকা যায়, যারা অন্যান্য প্রভাগের মধ্যে যেমন যারা এডুকেশন লাইফে আছেন, এই রাজযোগ শিক্ষাটাকে কিভাবে আমরা প্রপারলি ইউজ করতে পারি আমাদের ব্যক্তিগত জীবনে। আজকের আপনি জানেন বা আজকে যারা এই অনুষ্ঠান শুনছেন তারা আমরা সবাই কিন্তু খুব অনুভবী কি বর্তমান শিক্ষা যারা আমরা লাভ করছি, সেই শিক্ষা দিয়ে আমাদের জীবনে কতখানি মূল্যবোধ এসছে। আমরা সবাই কিন্তু আমাদের একাডেমিক লাইফটাকে তৈরি করার জন্য কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, সবাই আমরা দৌড়চ্ছি এবং সবারই একটা ঐকান্তিক প্রচেষ্টা খুব তাড়াতাড়ি ডাক্তার হও, টিচার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। ভালো করে তোমাকে মানুষ হতে হলে তোমাকে ভালো করে ইনকাম করতে হবে, দাঁড়াতে হবে। সেই জন্য সবাই কিন্তু একাডেমিক কেরিয়ারের উপরে কিন্তু সবাই জোর দেন। আমাদের এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এই একাডেমিক কেরিয়ারকে কিন্তু সম্পূর্ণভাবে ধ্যান দেওয়া হয়, কিন্তু তার সাথে সাথে একটা জিনিসকে সাথে সাথে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে মোরাল ভ্যালুজ। একটা শিশু যে শিক্ষা লাভ করছে তার জীবনে এই যে দুনিয়ার শিক্ষা, প্রথাগত যে শিক্ষা আমরা নিচ্ছি, সেই শিক্ষার সাথে সাথে তাকে যদি স্পিরিচুয়ালিটি ভালো করে দেয়া যায়, তাকে যদি স্পিরিচুয়াল জ্ঞান ভালো করে দেয়া যায়, তাকে যদি তার কর্তব্য বোধ তাকে যদি শেখানো যায়, তাহলে কাউকে আর আজ আমাদের উপদেশ দিতে হবে না যে তুমি এটা করো না, তুমি এটা বলো না। আজকে সমাজে আপনারা দেখছেন, আমরা সবাই দেখছি, সবাই কিন্তু আমরা অনুভবী যে কিভাবে মানুষের ক্রোধ বেড়ে গেছে, কিভাবে মানুষ অনেক রকমভাবে তাদের দৃষ্টিবৃত্তি পরিবর্তন হয়ে গেছে, কিভাবে মানুষ ইগোইস্টিক হয়ে গেছে, কিভাবে মানুষের জীবনে নানান সমস্যা ক্রিয়েট করছে। প্রত্যেকটি পরিবারে কিন্তু আমরা সাফার করছি। তাহলে আমরা যদি বিভিন্ন বর্গের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু এই রাজযোগের শিক্ষাটাকে আমরা সর্বস্তরে ছড়িয়ে দিতে পারবো এবং সর্বস্তরের মানুষের কাছে এই ঈশ্বরীয় জ্ঞানটা যে ভীষণভাবে তাদের প্রত্যেকের জীবনে দরকার, সেটা কিন্তু আমরা উপলব্ধি করাতে পারবো। আচ্ছা, খুব ভালো লাগলো, খুব ভালো একটা জিনিসটা মেসেজ পেলাম, জিনিস জানতে পারলাম যে এখানে এসে শুধুমাত্র নতুন কিছু শিখবই না, মানে আগে থেকে যা শিখে এসছি সেই শিক্ষাটাকে হয়তো অনেক ক্ষেত্রে আমরা ভালো গান গাইতে পারি কি ভালো বক্তৃতা করতে পারি, সেটা হয়তো আমি কর্মজগতে সেটাকে আমি মানে প্র্যাকটিক্যালি নিয়ে আসতে পারিনি বা কাজে লাগাতে পারিনি আমার ট্যালেন্টটাকে, তো সেটা আমি এখানে এসে আমার শিক্ষাটাকে কাজে লাগাতে পারি, তো সেটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম। তো অনেক কিছু আজকে অনেক অজানা তথ্য আমরা পেলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, তো সংস্থাতে পরিচয় থেকে শুরু করে কীভাবে আপনারা এই শিক্ষাটাকে প্রচার করছেন সারা বিশ্বের মধ্যে, শুধু ভারতেই নয়, ভারতের বাইরেও বিদেশেও আপনাদের সংস্থার শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে।
তো এইভাবে আমাদেরও শুভকামনা আপনাদের সাথে রয়েছে যে আপনারা এই শিক্ষাটাকে আরও প্রসারিত করুন, আরও সবার মধ্যে রাজযোগের জ্ঞান যাতে আসে এবং তারা যাতে এটাকে বাস্তব জীবনে ধারণ করে তার সুফল লাভ করতে পারেন, এটা আমাদের শুভকামনা। তো আজকে দিদি আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। তো আপনাকে স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ চৈতালি, আপনার সাথে আমরা কথোপকথন জারি রাখবো। আশা করব যে আপনি আপনার মূল্যবান সময় আগামী পর্বেও আমাদের দিতে পারবেন। তো আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি। তো আজকে আমাদের বিশেষ অতিথির সাথে এইটুকুই। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ওম শান্তি।